ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, আমরা গত ক্লাসে পড়েছিলাম রাশিতত্ত্ব। আজকে আমরা পড়ব পরিসংখ্যা আর পরিসংখ্যা বিভাজন। তো প্রথমে আসি, পরিসংখ্যা বলতে আমরা কি বুঝি। না, তোমরা পড়েছিলে যে কোনো রাশিতত্ত্বের মধ্যে কোনো রাশিতত্ত্বের মধ্যে কোনো একটা ঘটনা, কোনো একটা বিশেষ ঘটনা যতবার পুনরাবৃত্তি ঘটছে সেই ঘটনাটাকেই আমরা বলবো ওই নির্দিষ্ট রাশিতত্ত্বের পরিসংখ্যা। জিনিসটা কেমন? ধরো, আমি আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম, ধরে নিয়েছিলাম যে ধরো তোমাদের ক্লাসের 10 জন ছাত্রছাত্রীর আমরা ওজন নির্ণয় করছি, 10 জন ছাত্রছাত্রীর আমরা তথ্য অনুসন্ধান করছি। তো ওজন, ওয়েট আমরা অনুসন্ধান করছি। তো আমি বলেছিলাম আগের দিনে ছিল, ধরো প্রথম জন আসবে তার 45 কেজি। আমরা র্যান্ডামলি কিন্তু নিচ্ছি, অর্থাৎ তোমাদের ক্লাসের ছাত্রছাত্রীর থেকে আমরা 10 জনকে বেছে নিয়েছি, ইচ্ছা মতো বেছে নিয়েছি। তো ধরো প্রথম জনের ওজন 45 কেজি হলো, দ্বিতীয় জনের ওজন 46 কেজি হলো, তৃতীয় জনের ওজন 40 কেজি হলো, চতুর্থ জনের ওজনও 40 কেজি হলো, পঞ্চম জনের ওজন ধরো 41 কেজি হলো, তারপরে ষষ্ঠ যে থাকবে তার ওজন হচ্ছে ধরো 48 কেজি হলো, সপ্তমতম যাবে 50 কেজি। এইভাবে আমি লিখে নিলাম 50 কেজি ধরো, তারপরের জনের 60 কেজি হলো, আর তারপরের জনেরও 60 কেজি হলো। এখন আমি একটা ছক তৈরি করি, দেখো তাহলে ওজন এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি, ওজনটা হচ্ছে আমাদের এখানে ভেরিয়েবল, এখানে এক্সট্রা হচ্ছে 10 জন ছাত্রছাত্রীর ওজন, অর্থাৎ এক্সট্রা হচ্ছে এখানে ওজনকে প্রকাশ করছে। এক্স হচ্ছে চলক বা চল, তোমাদের আগের দিন শিখেছিলাম চলক বা চল জিনিসটা কি। তো এখানে এক্স এটা, তো আর এখানে হচ্ছে ছাত্রের সংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা লিখতে পারো, ছাত্রছাত্রীর সংখ্যা। এটাকে আমরা সাধারণত এফ দিয়ে নোট করি, অর্থাৎ এখানে এটা হচ্ছে পরিসংখ্যা অ্যাকচুয়ালি। তো ধরো এখানে সব থেকে কম 40 আছে, তো 40 কেজি এইটা দেখো দুবার পুনরাবৃত্তি করেছে, দেখো এটা এখানে দুবার পুনরাবৃত্তি ঘটেছে। তাহলে এই 40 যে রাশিতত্ত্ব আছে, রাশিতত্ত্বের পরিসংখ্যা হচ্ছে 2। তারপর দেখো 41 দেখো কবার একবারই পুনরাবৃত্তি ঘটেছে, একবারই হয়ে এসছে, পুনরাবৃত্তি ঘটেনি, এখানে একবারই এসছে বলে 41 যে পরিসংখ্যা সেটা হচ্ছে 1। তারপরে দেখো 41-এর পরে আছে 45, দেখো 45ও একবার এসছে, তাহলে এখানে দেখো 45-এর পরিসংখ্যা হচ্ছে 1। তারপর 45-এর পর দেখো 46 এসছে, 46-এরও পরিসংখ্যা দেখো, পরিসংখ্যা হবে একবারই পুনঃ হয়েছে এসছে, তাহলে এর পরিসংখ্যা হচ্ছে, এই তো রাশিতত্ত্বের পরিসংখ্যা হচ্ছে 1। 48 দেখো, এরপরে 48 এসছে, দেখো 48, 46টা গোল করে দিলাম। 48 দেখো একবারই এসছে এখানে, তাহলে এই রাশিতত্ত্বের পরিসংখ্যা হচ্ছে 1, অর্থাৎ এটা একবারই এসছে। কিন্তু দেখো এখানে 50 কেজি দেখো দুবার এসছে, তাহলে এই রাশিতত্ত্ব বা এই ঘটনাটা দুবার পুনরাবৃত্তি ঘটেছে। এই ঘটনাটা দুবার পুনরাবৃত্তি ঘটায়, এটার পরিসংখ্যা কত হবে? দুবার এসছে বলে এর পরিসংখ্যা হচ্ছে 2 হবে। তারপর দেখো 60 কেজিটা দেখো এই ঘটনাটা দুবার এসছে, অর্থাৎ দুবার পুনরাবৃত্তি ঘটেছে, তাহলে এইটারও পরিসংখ্যা হচ্ছে কত হবে? 2 হবে। দেখো এখানে টোটাল কিন্তু দেখো আমরা 10 জন ছাত্রছাত্রীর ওজন নিয়েছিলাম, দেখো টোটাল কিন্তু এখানে টোটাল হচ্ছে 10ই আসছে, অর্থাৎ টোটাল যে ফ্রিকোয়েন্সি, টোটাল যে পরিসংখ্যা, এই রাশিতত্ত্বের টোটাল পরিসংখ্যা হচ্ছে 10। তো এখানে এটা এবার পরিসংখ্যা যে সংজ্ঞা, অ্যাকচুয়াল যে সংজ্ঞা, সেটা হচ্ছে কোনো রাশিতত্ত্বের মধ্যে চলকের বিভিন্ন মানগুলি যতবার করে পুনরাবৃত্তি ঘটে সেই সংখ্যাটাকে আমরা পরিসংখ্যা বলবো। কোনো রাশিতত্ত্বের মধ্যে চলক, এটাতে এক্স একটা চলক এই মানগুলো গ্রহণ করেছে, এই মানগুলো যতবার করে পুনরাবৃত্তি ঘটেছে সেই সংখ্যাটাকে আমরা বলবো পরিসংখ্যা। এবার আসি পরিসংখ্যা বিভাজন, যেটা আমাদের মূল জিনিস, যেটা নিয়ে আমাদের অঙ্ক করতে হবে, পরিসংখ্যা বিভাজন। এখন পরিসংখ্যা বিভাজন জানার আগে আমাদের কতগুলো জিনিস জানতে হবে। তো দেখো তোমাদের জন্য একটা উদাহরণ আমি সেট করেছি, দেখো এটা ধরো আমরা তোমাদের বিদ্যালয় থেকে একটা রাশিতত্ত্ব সংগ্রহ করলাম, কি ব্যাপারে না 40 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের তালিকা ক্রমিক সংখ্যা অনুসারে পরপর সংগ্রহ করলাম, অর্থাৎ রোল নাম্বার যে 1, তার ধরো কোনো একটা পরীক্ষা হয়েছে, ধরে নাও 50 নম্বরের পরীক্ষা ছিল, 50 মার্কসের পরীক্ষা হয়েছে, ধরে নাও 50 মার্কসের পরীক্ষা হয়েছে। তো প্রথম যে রোল, ফার্স্ট রোল 34 পেয়েছে, সেকেন্ড রোল 27 পেয়েছে, তৃতীয় যে রোল 3 নম্বর রোল 45 পেয়েছে, 4 নম্বর রোলের ছেলেটি বা মেয়েটি 21 পেয়েছে,
5 নম্বর রোলের ছেলেটি বা মেয়েটি পেয়েছে 30। এইভাবে আমি টোটাল 40 জন ছাত্রছাত্রীর মার্কসগুলোকে কালেক্ট করেছি, অর্থাৎ বা সংগ্রহ করেছি। কিন্তু এখানে ক্রমিক সংখ্যা অনুসারেই সংগ্রহ করেছি, পরপর ক্রমিক সংখ্যা অনুসারে সংগ্রহ করেছি। কিন্তু দেখো তথ্যগুলো কিন্তু এখানে এলোমেলোভাবে সাজানো। 34 এখানে, এখানে 3, এখানে 21, এখানে 18, এখানে 32, দেখো এলোমেলো, অর্থাৎ নাম্বারগুলো কিন্তু বড় থেকে ছোট বা ছোট থেকে বড় এইভাবে কিন্তু সাজানো হয়নি। সেই জন্য এই তথ্যগুলোকে আমরা বলবো কাঁচা তথ্য বা অবিন্যস্ত তথ্য, অর্থাৎ বিন্যস্ত সঠিকভাবে সাজানো নেই, সেটাকে বলবো অবিন্যস্ত তথ্য বা কাঁচা তথ্য। এখন এই কাঁচা তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে আমরা যদি সাজিয়ে আমরা বিন্যস্ত তথ্য পাবো। এখন এই কাঁচা তথ্যগুলোকে আমরা সাজাবো কীভাবে সাজিয়েছি দেখো। প্রদত্ত কাঁচা তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে নিচে সাজানো হলো 01, 02, 03, 03, 07, 09, 11, 12 এইভাবে আমরা সাজিয়েছি, অর্থাৎ ছোট থেকে বড় আমরা সাজিয়েছি। তা এই যে রাশিতত্ত্বের সজ্জা, এটা সেগুলো সবই রাশিতত্ত্ব, এটাও রাশিতত্ত্ব। এই যে রাশিতত্ত্বের সজ্জা, এটাকে বলবো বিন্যস্ত রাশিতত্ত্ব। এখন প্রশ্ন হচ্ছে তাহলে পরিসংখ্যা বিভাজন বলতে আমরা কি বুঝবো? পরিসংখ্যা বিভাজন হচ্ছে এই যে সংগৃহীত কাঁচা তত্ত্বগুলোকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে এই যে আমরা বিন্যস্ত তথ্য পেলাম, এবং এই বিন্যস্ত তথ্যগুলোকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাকেই বলবো আমরা পরিসংখ্যা বিভাজন। এই বিন্যস্ত তথ্যগুলোকে সংক্ষিপ্ত আকারে আমরা প্রকাশ করাকে আমরা বলবো পরিসংখ্যা বিভাজন। আবার বলছি, সংগৃহীত এই যে কাঁচা তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে, এখানে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, অধক্রমেও সাজানো যায়। যে বিন্যস্ত তথ্য পাওয়া যায়, ওই বিন্যস্ত তথ্যগুলোকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাকেই বলা হয় পরিসংখ্যা বিভাজন। আর এই পরিসংখ্যা বিভাজনকে যখন ছকের মাধ্যমে প্রকাশ করব তখন আমরা বলবো পরিসংখ্যা বিভাজন ছক। এখন পরিসংখ্যা বিভাজন আমার দুই প্রকার, একটা হচ্ছে সরল পরিসংখ্যা বিভাজন, আর একটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন। তো আমাদের এখানে যে মূল কাজ সেটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন নিয়েই কাজ। এখন শ্রেণী বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন জিনিসটা কি না, যে পরিসংখ্যা বিভাজনে দেখো এখানে দেখো অসংখ্য তথ্য রয়েছে, এখানে দেখো 49 তথ্য রয়েছে। আগেরটা যেমন 10টা তথ্য নিয়েছিলাম, এখানে 49 তথ্য রয়েছে, 100টা 200টা 300টা এরকম তথ্য থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করি, তখন আমরা সেটাকে শ্রেণীবিন্যস্ত পরিসংখ্যা বিভাজন করি। এই রাশি তথ্যগুলোর শ্রেণীবিন্যস্ত পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, করলে আমাদের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হয়। এখন শ্রেণীবিন্যস্ত পরিসংখ্যা বিভাজন কাকে বলে না, যে পরিসংখ্যান বিভাজনে চলকের মানগুলিকে কতকগুলি শ্রেণী বা বিভাগে বিভক্ত করা হয়। যে পরিসংখ্যা বিভাজনে এগুলো চলকের মান, এই বা রাশিতত্ত্বগুলোকে বলতে পারো, বা চলকের মানগুলোকে কতগুলো শ্রেণী বা বিভাগে বিভক্ত করে প্রতি বিভাগে বিভক্ত করা হবে, এবং প্রতি বিভাগ বরাবর পরিসংখ্যা লিপিবদ্ধ করা হবে। পরিসংখ্যা লিপিবদ্ধ করা হবে মানে কোনো একটা ঘটনা, ধরো এই 1 কতবার এসছে, 2 কতবার এসছে, 3 এই 3 দুবার এসছে, এইটাকে আমরা বলবো পরিসংখ্যা। এবং প্রতি বিভাগ বরাবর পরিসংখ্যা লিপিবদ্ধ করে প্রকাশ করাকে বলা হবে শ্রেণীবিন্যস্ত পরিসংখ্যা বিভাজন। জিনিসটা দেখো উদাহরণ হিসেবে দিলে আরও সুন্দর বোঝা যাবে। তাহলে আমরা কি করব, এখানে এই যে রাশি তত্ত্বগুলোকে বা চলকের মানগুলোকে আমরা কি করব, কতগুলো শ্রেণী বিভাগে আমরা বিভক্ত করে ফেলবো, এবং প্রতি বিভাগ বরাবর আমরা কি করব, পরিসংখ্যাগুলোকে লিপিবদ্ধ করব। তো আমি এখানে একটা ছক তৈরি করেছি, দেখো পরিসংখ্যা বিভাজন ছক। এটা হচ্ছে অ্যাকচুয়ালি শ্রেণীবিন্যস্ত পরিসংখ্যা বিভাজন ছক যেটা করেছি। তো দেখো এখানে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর দেখো এখানে 49, সব থেকে বেশি যে নাম্বার পেয়েছে সে হচ্ছে 49 পেয়েছে, আর সব থেকে যে কম নাম্বার পেয়েছে সে হচ্ছে 1 পেয়েছে, অর্থাৎ সর্বনিম্ন প্রাপ্ত নাম্বার হচ্ছে 01। তাহলে প্রসার কত হলো, প্রসার হচ্ছে 49 - 1 = 48। আচ্ছা, প্রসার জিনিসটা কি, প্রসার হচ্ছে কোনো একটা রাশিতত্ত্বের বৃহত্তম মান ও সর্বোচ্চ মান, বৃহত্তম মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে ওই রাশিতত্ত্বের বা বিন্যস্ত তত্ত্বের প্রসার, বিন্যস্ত রাশিতত্ত্বের প্রসার বলতে পারো। দেখো আমি এখানে কতগুলো শ্রেণীতে বিভক্ত করেছি, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। এখন এটা আমি কিভাবে করলাম
পরে আমি এটা তোমাদের সম্বন্ধে আলোচনা করছি। আগে দেখে নাও 1 থেকে 10, অর্থাৎ 1 থেকে 10 মানে 1 নাম্বার পেয়েছে এবং সর্বোচ্চ 10 নাম্বার পেয়েছে। এর মধ্যে 1 নাম্বার পাবে, 10 নাম্বার পাবে এবং তার মাঝে যে যারা 1 2 3 4 5 6 করে এইভাবে 10 অবধি যে সমস্ত নাম্বারগুলো পেয়েছে যারা, তাদের আমরা এখানে পরিসংখ্যা তৈরি করব। তো দেখো আমরা এখানে ট্যালি মার্কের সাহায্য নেব। তোমরা ট্যালি মার্ক শিখেছো। ট্যালি মার্ক কি? একটা উল্লম্ব একটা রেখা, যেটা আমাদের এই রাশিতত্ত্বগুলোকে, রাশিতত্ত্বে কতবার পুনরাবৃত্তি ঘটেছে সেটা আমরা চট করে এখানে দেখে বলতে পারবো। তো দেখো 1 থেকে 10, দেখো 01, দেখো 01 একবার এসছে, তাহলে আমি এখানে একটা লম্বা দাড়ি টানবো, এরকম উল্লম্ব বাড়বো। তারপরে দেখো 1 নাম্বার এখানে আছে 1 থেকে 10, 1 নাম্বার থেকে 10 নাম্বার এখানে যারা পেয়েছে তাদের এখানে রাখবো। দেখো 2 মার্কস পেয়েছে, দেখো এখানেই ঢুকবে, কারণ এর মধ্যে 2 মার্কসটা থাকবে। দেখো 3 মার্কস একবার পেয়েছে, এই 3, দেখো আবার এখানে দেখো 3 মার্কস এখানে পেয়েছে, তাহলে আবার এইখানে আমি 3 মার্কস দেবো। এইভাবে আমরা গোল করে দেবো, যাতে করে আমরা ওইগুলো আর নতুন করে নেব না। তারপর দেখো 7 মার্কস, দেখো 7 মার্কস এখানে আছে। এইবার দেখো এখানে 4টে যখন হয়ে গেছে তখন আমরা এইভাবে আড়াআড়িভাবে দেব, ব্যাস এইটা হচ্ছে একটা হলো। এরপরে আমরা যখন নতুন নেব, দেখো এবার 9 এসছে, তাহলে আমরা 9কে আমরা এখানে একটা লাইন টানবো। দেখো এইভাবে আমরা ট্যালি মার্কগুলো করব। দেখো এবার নেক্সট দেখো 11 থেকে 20, অর্থাৎ 11 মার্কস থেকে 20 মার্কসের মধ্যে যারা আসবে তাদের আমরা এখানে রাখবো ট্যালি মার্কের মাধ্যমে। দেখো এখানে 11 আছে, তাহলে 11কে আমরা এখানে রাখবো, একটা দাঁড়ি পাবো। 12 আছে দেখো, তাহলে 12 একবার এখানে লিখলাম। আবার 12 এসছে দেখো, তাহলে আবার 12 এখানে লিখলাম। আবার দেখো 13 এসছে, 13 আমরা এখানে লিখলাম। দেখো 4টে হয়ে গেছে। এবার আবার একটা 13 এসছে, তাহলে আমরা এইভাবে আড়াআড়িভাবে কেটে দেবো। দেখো আবার 15 এখানে আছে, দেখো 15টায় গোল করে দেবো, তাহলে আবার একটা নতুন করে লাইন তৈরি করব। দেখো এখানে 18 আছে, 18 এর মধ্যেই থাকবে, 11 থেকে 20-র মধ্যেই থাকবে। এগুলো হচ্ছে প্রাপ্ত নম্বরের শ্রেণীবিভাগ, তাহলে এই নম্বরগুলো থাকবে, তাহলে এখানে আমরা 18 রাখবো। এরপরে আসছে দেখো 19 দেখো এখানে আসবে, ব্যাস এখানে হয়ে গেল। তাহলে এই শ্রেণীটা আমরা পূর্ণ করে ফেলেছি। এবার দেখো তারপরে হচ্ছে 21 কোথায় ঢুকবে? 21 হচ্ছে এই শ্রেণীর মধ্যে ঢুকবে, অর্থাৎ এই শ্রেণীটা হচ্ছে কি না 21 মার্কস থেকে 30 মার্কসের মধ্যে যারা পেয়েছে তারা এইখানে আসবে। তাহলে 21 একটা পেয়েছি আমি। তারপর দেখো 22 এখানে লিখলাম। তারপর লিখলাম 24 এসছে, দেখো 24 এখানে লিখলাম। তারপর আবার 24 এসছে, তাহলে 24 এখানে লিখলাম। এবার দেখো 25 এসছে, তাহলে পঞ্চমতম কি বলেছিলাম আড়াআড়িভাবে কেটে দেবো, আমরা এই আড়াআড়িভাবে কেটে দিচ্ছি। তারপরে দেখো আবার একটা 25 এসছে, তাহলে এর জন্য নতুন করে শুরু করতে হবে, এই শুরু করলাম 25। তারপর দেখো 27 এখানে লিখলাম। তারপরে দেখো আবার 27 এসছে, তাহলে আবার 27 লিখলাম। তারপর দেখো 28 এসছে, তাহলে 28 আবার লিখলাম। দেখো 4টে এসে গেছে। এবার দেখো এখানে 30 মার্কসটা এখানে ঢুকবে, কারণ 30 মার্কস এর মধ্যেই আছে। তাহলে দেখো এখানে 30 মার্কস আছে, তাহলে 30 মার্কস নিলাম, তাহলে এখানে লিখলাম। এবার কিন্তু আমরা আড়াআড়িভাবে করবো হলো। এবার দেখো এখানে দেখো আবার একটা 30 এসছে, তাহলে এইটার জন্য আমরা একটা আলাদা ঘর আলাদা আবার নতুন করে ট্যালি মার্ক শুরু করব। তারপরে দেখো 31 থেকে 40, আচ্ছা দেখো 31 থেকে 40 কারা আছে, কটা মার্কস আছে দেখো এখানে দেখো 31, তাহলে এখানে আসবে 31 মার্কস থেকে 40 মার্কসের মধ্যে যারা পেয়েছে একটা পেলাম। 32 একটা আছে, আবার একটা 32 লিখলাম। এখানে আবার একটা 32 আসছে, এখানে একটা 32 লিখলাম। এখানে 34 এসছে, আমরা 34 লিখলাম। দেখো 4টে পেয়ে গেছি। এবার পঞ্চমতম যেটা পাবো দেখো 39, দেখো 39 এর মধ্যেই আসছে, তাহলে এটাকে আমরা আড়াভাড়িভাবে কেটে দেবো। এবার দেখো 40 এসছে এখানে, তাহলে 40 একবার এসছে এখানে দেখতে পাচ্ছি, এখানে একবার এসছে, এখানে একবার এসছে, দুবার এসছে। আর কিন্তু 40 মার্কসের পরে আর নেই, দুবার 40 এসছে, দুবার 40 আমি লিখে দিয়েছি। এইবার হচ্ছে দেখো, তাহলে এই দুটো গোল করে দিলাম। এবার 41 এখানে আসবে, তাহলে একবার লিখলাম। দেখো 43 এসছে, 43 একবার লিখলাম। 44 এসছে,
44 এর মধ্যেই পড়ছে, তাহলে এর মধ্যে লিখলাম এই মার্কসের মধ্যেই পড়ছে। 45 দেখো 45 এই মার্কসের মধ্যেই পড়ছে, হলো। 47 দেখো এই মার্কসের মধ্যেই পড়েছে, তাহলে পঞ্চমতমটা আমরা আড়াআড়িভাবে কেটে দেবো। এবার লাস্ট আছে আর 3টে পড়ে রয়েছে। দেখো দেখো এখানে 47 পড়ে রয়েছে, তাহলে 47 আবার একটা আলাদা করে তৈরি করছি আমরা। 48 তৈরি নিলাম, আর হচ্ছে 49। তাহলে দেখো আমরা সব নিয়ে নিয়েছি, সবকটা তথ্য নিয়ে নিয়েছি। এবার দেখো আমরা এখানে দেখো এখানে 5টা, কত সহজ হচ্ছে। দেখো 5টা এখানে আছে আর এখানে 6টা, তাহলে পরিসংখ্যা হচ্ছে, তাই 1 থেকে 10 এই শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে, এই শ্রেণীটার পরিসংখ্যা হচ্ছে 6। এই শ্রেণীর পরিসংখ্যা দেখো 5 আর 3 8। এই শ্রেণী দেখো 5 5 10, 10 আর 1 11। এই শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 11। কতগুলো লাইন আছে দেখো এখানে 5টা লাইন, আর এখানে 7টা লাইন, 7টা আছে। এই শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 7। এই শ্রেণীর পরিসংখ্যা কত হচ্ছে দেখো 5টা আর 3টে 8টা। তাহলে দেখো টোটাল পরিসংখ্যা দেখো আমি কতজনের নিয়েছিলাম, দেখো এখানে মোট তথ্য নিয়েছিলাম কিন্তু 40 জন ছাত্র। তো এখানে দেখো যোগ করে 40 জন আসছে কিনা। যদি যোগ করে 40 জন না আসে তাহলে বুঝতে হবে আমাদের অঙ্ক কোথাও না কোথাও একটা ভুল হয়ে গেছে। তো দেখো এখানে কত আসছে দেখো। আচ্ছা এই পরিসংখ্যাটা সাধারণত আমরা এফ, ছোট হাতের এফ দিয়ে করি। আচ্ছা এফটা কত এসছে দেখো, এখানে টোটাল এসছে, মোট এসছে কত দেখো, হ্যাঁ 40ই আসছে। দেখো 40ই আসছে, মোট 40। তাহলে এই হচ্ছে আমাদের, দেখো এই হচ্ছে আমাদের, এটাকে বলবো আমরা শ্রেণীবিন্যস্ত পরিসংখ্যা বিভাজন। কারণ এখানে আমি শ্রেণীবিন্যস্ত কেন বলছি, এখানে আমি একটা শ্রেণী তৈরি করেছি এবং শ্রেণী অনুযায়ী আমরা পরিসংখ্যাগুলোকে লিপিবদ্ধ করেছি, যেটা সংজ্ঞা বলেছিলাম। শ্রেণী বিভাগ বরাবর পরিসংখ্যাগুলোকে লিপিবদ্ধ করে প্রকাশ করেছি। কিসে প্রকাশ করেছি, আর টেবিল আকারে প্রকাশ করেছি। এটাকে একটা টেবিল আকারে আমরা প্রকাশ করব। তাহলে এইটাকেই আমরা বলবো শ্রেণীবিন্যস্ত পরিসংখ্যা বিভাজন। আচ্ছা এবার আমরা কতগুলো সংজ্ঞা ছোট্ট ছোট্ট করে বলবো। দেখো তাহলে এই যে শ্রেণী, এখন প্রশ্ন হচ্ছে তাহলে শ্রেণী কাকে বলে। না শ্রেণী বা শ্রেণী, এটাকে অনেকে শ্রেণী বলে। আচ্ছা এটাকে শ্রেণী লিখি, শ্রেণী বিভাগে শ্রেণী লেখো। শ্রেণী বা শ্রেণী অন্তর লেখা অনেক সময়, শ্রেণী অন্তর। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি শ্রেণী অন্তর বা শ্রেণী বলি আমরা। শ্রেণী বা শ্রেণী অন্তর বলতে কি বুঝি না, যখন চলকের প্রসার অর্থাৎ যে প্রসারটা এখানে 48 পেয়েছি, ধরো 48-এর থেকে বেশি হলো, 200 300 500 1000 2000, তখন কি করি আমরা না, চলকের প্রসার যখন খুব বড় হবে তখন তথ্যগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। তবে অনেকগুলো ভাগে ভাগ করেছি। এই প্রতিটি ভাগকে আমরা বলবো শ্রেণী অন্তর বা শ্রেণী। আচ্ছা এবার হচ্ছে শ্রেণী সীমা। দেখো শ্রেণী সীমা হচ্ছে কোনো শ্রেণী বা শ্রেণী অন্তর, এগুলো হচ্ছে শ্রেণী বা শ্রেণী অন্তর বলতে পারো। কোনো শ্রেণী বা শ্রেণী অন্তরের যে প্রান্তস্থ মান, এই একটা মান এই একটা মান, এটা হচ্ছে প্রান্তস্থ মান। এই প্রান্তস্থ মানদ্বয়কে বলা হবে শ্রেণী সীমা। ভালো করে মাথায় রাখবে, শ্রেণী সীমা। এই ছোটটাকে বলবো, সব থেকে ছোটটাকে বলবো নিম্ন শ্রেণী সীমা, আর সব থেকে বড়টাকে বলবো এই শ্রেণীর, এটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা। এর ক্ষেত্রে এই সীমার ক্ষেত্রে, এই শ্রেণী অন্তর বা শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে এইটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমা, আর এটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা। একইভাবে এইটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমা, আর এইটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা। ইংরেজিতে বলে লোয়ার ক্লাস লিমিট, আর একটা হচ্ছে আপার ক্লাস। এটাকে বলে লোয়ার ক্লাস লিমিট, এটাকে বলে আপার ক্লাস লিমিট। তাহলে আমরা শ্রেণী সীমা শিখলাম। এইবার হচ্ছে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য বা ক্লাস লেন্থ। শ্রেণী দৈর্ঘ্য বা ক্লাস লেন্থ মানে সেটা কি করে পাওয়া যায় না, শ্রেণীর যে এই দেখো যে আমরা নিম্ন সীমা, এটা হচ্ছে নিম্ন সীমাটা ঊর্ধ্ব সীমা, এই শ্রেণীটার হচ্ছে এটা নিম্ন সীমাটা ঊর্ধ্ব সীমা। অর্থাৎ আমরা যদি ঊর্ধ্ব সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করি, অর্থাৎ 10 থেকে যদি 1কে বিয়োগ করি, এই যে 9 পেলাম, 9টাই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণীর বা ক্লাস লেন্থ, ইংরেজিতে বলে ক্লাস লেন্থ। এখানে যেমন 20 থেকে 11 বাদ দাও, 9ই পাবে। এই 9টা হচ্ছে শ্রেণীর হচ্ছে কি না শ্রেণী দৈর্ঘ্য, এই শ্রেণী দৈর্ঘ্য। অর্থাৎ এখানে শ্রেণীগুলোর প্রত্যেকটা দৈর্ঘ্য দেখো 9 করে আছে। দেখো প্রত্যেকটা বিয়োগ করো, 40 থেকে 31 বাদ দাও, 9 পাবে। এখান থেকে এটা বিয়োগ করো, একই 9ই পাবে। অর্থাৎ আমরা যদি ঊর্ধ্ব শ্রেণী সীমা থেকে নিম্ন শ্রেণী সীমা বিয়োগ করে যেটা পাবো সেটাই হচ্ছে ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। ওইটাকে আমরা বলবো শ্রেণী দৈর্ঘ্য বা ক্লাস লেন্থ। এবার আসবো আমরা
শ্রেণী গঠন পদ্ধতি, আমরা শ্রেণীকে গঠন করব কিভাবে। এই যে শ্রেণীগুলো গঠন করেছি, 1 থেকে 10 নিয়েছি, 11 থেকে 20 নিয়েছি, 21 থেকে 30, 31 থেকে 40, এইভাবে নিয়েছি। আচ্ছা, তোমরা তো বলতেই পারো যে আমরা তো এইভাবেও নিতে পারি, 1 থেকে 10, তারপর 10 থেকে 20 নিলাম, তারপর 20 থেকে 30 নিলাম, তারপর 30 থেকে 40 নিলাম, তারপর 40 থেকে 50 নিলাম। হ্যাঁ, নিয়ে যেতে পারি, অসুবিধা নেই, এইভাবেও তোমরা নিতে পারো। সেই জন্যই আমাদের শ্রেণী গঠন পদ্ধতি দুরকম, একটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি, আর একটা হচ্ছে শ্রেণী অন্তর্ভূত পদ্ধতি, বা অন্তর্ভুক্ত পদ্ধতি বলতে পারো, অন্তর্ভুক্ত পদ্ধতি। এখন প্রশ্ন হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি জিনিসটা কি। এই যে করেছি দেখো, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, এটা দেখো, এটা হচ্ছে, এটা এক ধরনের শ্রেণী। আর 1 থেকে 10, 10 থেকে 20, দেখো এখানে দেখো 10, 10, দেখো এই শ্রেণীর যে ঊর্ধ্বসীমা, দেখো এই শ্রেণীটার ঊর্ধ্বসীমাটা পরের শ্রেণীর দেখো নিম্ন সীমা হয়ে গেছে। দেখো এই শ্রেণীর ঊর্ধ্বসীমা, পরের শ্রেণীর নিম্ন সীমা একই, দেখো ঠিক একইভাবে, দেখো দুটো একই, অর্থাৎ এই শ্রেণীটার ঊর্ধ্বসীমা পরের শ্রেণীটার নিম্ন সীমা হিসেবে কাজ করছে। অর্থাৎ তাহলে শ্রেণী বহির্ভূত পদ্ধতি কাকে বলবো না, শ্রেণী বহির্ভূত পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে প্রত্যেকটা শ্রেণীর ঊর্ধ্বসীমা ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা হিসেবে প্রকাশ করা হবে, মানে প্রকাশ করব আমরা। এবং শ্রেণীর ঊর্ধ্বসীমা, অর্থাৎ শ্রেণীর যে ঊর্ধ্বসীমা এইটা, এবং এই ঊর্ধ্বসীমাটা এই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কীরকম জিনিসটা বললাম দেখো, আবার বলছি, এই পদ্ধতিতে প্রতিটা শ্রেণীর ঊর্ধ্বসীমা ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসেবে প্রকাশ করা হচ্ছে, এবং এই ঊর্ধ্বসীমাটা এই শ্রেণীর মধ্যে থাকবে না। অর্থাৎ আমরা যখন 10 যে পরিসংখ্যাটা যখন গুনছি, তখন 10টা আমরা এইখানেই গুনবো না, অর্থাৎ বড় শ্রেণীটার মধ্যে আমরা এই 10টাই গুনবো। অর্থাৎ যে 10 মার্কস পাবে, সেই 10 মার্কসটা এইখানে ধরা হবে না, এইখানে ধরা হবে। জিনিসটা আরও ভালো করে বলি, দেখো জিনিসটা কীরকম। ধরো সাপোজ আমাদের এইখানটা বুঝতে সুবিধা হবে, দেখো এই জায়গাটা 20 থেকে 30, 30 থেকে 40, দেখো আমরা এখানে করেছি, দেখো 30 যখন করব, 30টা কিন্তু এইখানে আর নেব না। দেখো আমরা এখানে 30 এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি, এই 30টা তখন এই শ্রেণীতে আমরা গণনা করব। অর্থাৎ তখন এখানে কিন্তু দুটো পরিসংখ্যা বেড়ে যাবে। আচ্ছা, এইবার আসছে শ্রেণী, আচ্ছা এটা আমরা বললাম শ্রেণী বহির্ভূত পদ্ধতি। এবার হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। দেখো শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, দেখো কোনো সমস্যা নেই। এখানে দেখো প্রতিটা শ্রেণীর নিম্ন সীমা এবং ঊর্ধ্বসীমা উভয়ই কিন্তু এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে আছে। দেখো এর সঙ্গে কোনো যোগাযোগ নেই, অর্থাৎ এই শ্রেণীর নিম্ন সীমা আর এই শ্রেণীর ঊর্ধ্বসীমা এই শ্রেণীটার মধ্যেই থাকবে। অর্থাৎ যখন আমরা গণনা করবো, দেখো এর মধ্যেই গণনা করেছি। তাহলে এইটা হচ্ছে আমাদের শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। তো দেখো আমরা 3 অঙ্কটা করছি। একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন গ্রামে নিচে লিখলাম। তো আমরা এইভাবে লিখেছি। বলছে এবার আমি উপরের তথ্যের একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। এটা তৈরি করতে বলেছে, এবং একটি ক্ষুদ্র সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। এটা আমি পরে আসছি, আগে আমরা পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করি। কীভাবে করব, কত সহজে করা যায় দেখো। তো দেখো প্রথমে আমাদের এখানে কি লিখতে হবে, এখানে আমরা লিখব ওজনের শ্রেণী, কারণ এটা ওজন নিয়ে কাজ করছি। তাহলে আমরা লিখব ওজনের শ্রেণী। ওজনের শ্রেণীটা কিসে আছে, গ্রামে আছে, তাহলে গ্রামে লিখে দেবো। এটাই আমাদের চলরাশি এক্স, আমাদের এটাকে আমরা এক্স দিয়ে লিখব। তারপর আমরা লিখব ট্যালি মার্ক লিখব। তারপরে আমরা লিখব পরিসংখ্যা, এটা এফ, এটা লিখব। এইবার আমাদের দেখো আমরা এখানে এটা শ্রেণী তৈরি করছি। এটা ওজনের শ্রেণী বা শ্রেণী অন্তরও অনেকে বলে, এটা ওজনের শ্রেণীও বলে, অনেকে শ্রেণী অন্তরও বলে। তো দেখো আমি এখানে এবারে আমাদের যেটা দরকার, শ্রেণী তৈরি করতে হবে। এখন শ্রেণী আমরা কিভাবে তৈরি করব, তো শ্রেণী তৈরি করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে এই প্রদত্ত এখানে তথ্যগুলো দিয়েছে, এই তথ্যের মধ্যে সর্বোচ্চ মান কোনটা। দেখো আমি লিখছি প্রদত্ত তথ্যের সর্বোচ্চ মান, আগে এটা জানতে হবে আমাদের সর্বোচ্চ মান কি। দেখো এখানে সর্বোচ্চ মান
কত আছে দেখো 110, 110ই আছে, আর বড় নেই, তাহলে 110। তাহলে প্রদত্ত তথ্যের সর্বোচ্চ মান হলো 110, আর সর্বনিম্ন মান কত দেখো, সর্বনিম্ন মান এখানে সর্বনিম্ন মান 30 দেখতে পাচ্ছি আমি, 30। তাহলে প্রসার কত হবে, শ্রেণীর প্রসার কত হবে, প্রসার হচ্ছে দেখো, প্রসার হচ্ছে 110 মাইনাস 30। আমি শিখিয়েছিলাম যে কাঁচা তথ্যগুলোর মধ্যে বা বিন্যস্ত তথ্য অবিন্যস্ত তথ্য যাই বলো না কেন, তা বিন্যস্ত তথ্যের মধ্যে বা এটাও বলা যায় চলকের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, চলক এতগুলো মান গ্রহণ করেছে, এই এক্স চলটা ওজনের শ্রেণীর যে চল এক্স, এই এতগুলো মান গ্রহণ করেছে, এই মানগুলোর মধ্যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করলে আমরা প্রসার পাবো। তাহলে প্রসার কত হচ্ছে দেখো 80। এইবার আমাদের শ্রেণী নির্ণয় করতে, শ্রেণী সংখ্যা, এখানে কতগুলো শ্রেণী হবে, শ্রেণীটা কীভাবে তৈরি হবে দেখো, 30 থেকে ধরো 39, 40 থেকে 49, এইভাবে তৈরি করব, আরও অনেকভাবে করা যায়। তো আমরা এখানে কীভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে সেটা শিখব। দেখো এটা খুব দরকারি জিনিস। শ্রেণীর সংখ্যা বা অনেকে বলে শ্রেণী অন্তরের সংখ্যা, কীভাবে নির্ণয় করব দেখো, সেটা হচ্ছে যে প্রসার বার করেছিলাম, প্রসার বাই শ্রেণী দৈর্ঘ্য প্লাস 1, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। শ্রেণীর সংখ্যা বা শ্রেণী অন্তরের সংখ্যা নির্ণয় করার এইটা হচ্ছে আরও ফর্মুলা। আরও অনেক রকম ফর্মুলা আছে, জটিল ফর্মুলা কিছু আছে, তোমরা একটু বড় হয়ে শিখবে। তো আমরা এখানে শ্রেণীর সংখ্যা এগুলো নির্ণয় করব। তাহলে দেখো আমি লিখছি শ্রেণীর সংখ্যা হচ্ছে প্রসার কত বেরিয়েছিল দেখো, আমাদের এখানে 80 বেরিয়েছিল, তাহলে আমাদের প্রসার হচ্ছে 80। এবার হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য কী বলেছিলাম, যে তা কোনো একটা শ্রেণীর, ধরো শ্রেণী মানে কি, ধরো আমি ধরেছি ধরো 1 থেকে 10 একটা শ্রেণী, ধরো 10 থেকে 20 একটা শ্রেণী, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত না, এই 10 থেকে, অর্থাৎ ঊর্ধ্ব সীমা থেকে নিম্ন সীমা, এগুলো হচ্ছে শ্রেণী সীমা। 1 হচ্ছে নিম্ন শ্রেণী সীমা, এটা 10 হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা। এই শ্রেণীর 1 হচ্ছে এটা নিম্ন শ্রেণী সীমা, এটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা। এই শ্রেণীর হচ্ছে এইটা নিম্ন শ্রেণী সীমা, আর 20 হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা। এখন শ্রেণী দৈর্ঘ্য তাহলে কোনটা না, এই ঊর্ধ্ব শ্রেণী সীমা থেকে নিম্ন শ্রেণী সীমা বাদ দিলে যেটা পাবো সেটাই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। এখন আমি এখানে শ্রেণী দৈর্ঘ্য আমাদের এখানে ধরে নিতে হবে। এখন ধরার সবথেকে সহজ উপায় হচ্ছে 80কে সবথেকে সহজে ভাগ করা যায়। আমি যদি শ্রেণী দৈর্ঘ্যটা 10 করে নিই, 10 লিখি, আমি এটা ধরে নিলাম শ্রেণী দৈর্ঘ্যটা 10 করে নেব, অর্থাৎ এই যে লেন্থটা 20 থেকে 10 বাদ দিলে 10 হবে, 10 থেকে এটা 0 ধরলাম, 10 থেকে 0 বাদ দিলে 10ই হবে। এই যে দৈর্ঘ্যটা এইটা আমরা 10 করে নিচ্ছি এখানে, তাহলে আমি এখানে শ্রেণী দৈর্ঘ্য ধরে নিতে হবে 10 প্লাস 1, তাহলে কত পাবো, 10 × 8 = 80, 8 + 100 = 9টা, অর্থাৎ আমাদের এখানে 9টা শ্রেণী তৈরি করতে হবে। তা তৈরি করি। সর্বনিম্ন মান কত, 30, তাহলে 30 থেকে শুরু করতে হবে। শ্রেণী দৈর্ঘ্য কিন্তু কত রাখতে হবে, 10 করেই রাখতে হবে। তাহলে 30 মাইনাস আমি 40 লিখে দেখো 10 করেই থাকছে, দেখো এটা নিম্ন শ্রেণী সীমা, এটা ঊর্ধ্ব শ্রেণী সীমা, তাহলে ঊর্ধ্ব শ্রেণী সীমা থেকে নিম্ন শ্রেণী সীমা বাদ দাও, অর্থাৎ 40 থেকে 30 বাদ দাও, তাহলে কত পাবে 10। তাহলে দেখো আমাদের এখানে 10 নেওয়া ঠিকঠাকই হয়েছে। তারপরে শ্রেণীটা কত হবে, 40 থেকে 50, 50 থেকে 100, দেখো প্রত্যেকটা থেকে 50 থেকে 60, ভুল বলছি, 50 থেকে 60 হবে, তবে 10 থাকবে। 60 থেকে 70, 70 থেকে 180। আচ্ছা, আমরা এইবার শ্রেণী কতগুলো নেব না, 9টা শ্রেণী। দেখো এখানে 9টা শ্রেণীর সংখ্যা হচ্ছে 9টা, তাহলে 9টা শ্রেণী নেব। তাহলে কটা হয়েছে দেখো, 1 2 3 4 5টা হয়েছে। 80 থেকে 90, 90 থেকে 100, 1 2 3 4 5 6 7টা হয়েছে, এখনও দুটো লিখতে হবে। 100 থেকে 110, 110 থেকে 120। দেখো আমরা এখানে 9টা শ্রেণী নিয়েছি। এইবার আমাদের ট্যালি মার্ক করতে হবে। ট্যালি মার্ক করলে আমাদের পরিসংখ্যাটা খুব সহজেই নির্ণয় করতে পারবো। এখন দেখো ট্যালি মার্ক, তো এইখানে দেখো আমি 30 থেকে 40, 40 থেকে 50, এটা অ্যাকচুয়ালি এই যে শ্রেণীটা গঠন করেছি, আমি বলেছিলাম শ্রেণী গঠন দুভাবে করা যায়।
একটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি, একটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। তো এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি। অর্থাৎ এই 30 থেকে 40 গ্রাম ওজন, এই যে দেখো এই শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমা, এই শ্রেণীটার ঊর্ধ্ব শ্রেণীসীমা অর্থাৎ আর এই শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা একই। তাহলে আমরা যখন 40 গ্রামটা কোনো জায়গায় যদি 40 গ্রামটা যখন আমরা কাউন্ট করব, তখন আমরা এটা হচ্ছে বড় শ্রেণী, এই বড় শ্রেণীতে আমরা কাউন্ট করব বা গণনা করব। সবসময় বড় শ্রেণীতে আমরা করব। আমি দেখাই, দেখো এখানে 40, প্রথমেই 40 দিয়েছে একটা, দেখো তা 40 দেখো এখানেও আছে। তাহলে এই শ্রেণীর থেকে এই শ্রেণীটা বড় শ্রেণী, তাহলে এইখানে একটা এরকম উল্লম্ব রেখা পড়বে। সবসময় বড় শ্রেণীতে কাউন্ট করব। 35 দেখো 30 থেকে 40-এর মাঝখানে, তাহলে এখানে একটা কাউন্ট করলাম। তারপর দেখো আমরা গোল করে দেবো এভাবে। 30 দেখো, 30 কোথায় পড়বে, দেখো 30 এখানে আছে, এখানে দাঁড়িয়ে দিলাম। তারপর দেখো 55 কোথায় আসবে, দেখো 50 থেকে 60-এর মাঝখানে, তাহলে এখানে একটা দাঁড়িয়ে দিলাম। তারপর দেখো 70 কোথায় পড়বে, দেখো 70 এখানেও আছে। সবসময় আমরা শ্রেণী, যেহেতু এখানে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আমরা শ্রেণী গঠন করেছি, তাহলে এই শ্রেণীতে আমাদের 70টা কাউন্ট করতে হবে। সবসময় বড় শ্রেণী, এই শ্রেণীর থেকে এই শ্রেণীটা বড়, তাহলে বড় শ্রেণীতে কাউন্ট করে নিলাম। তারপরে 100 কোথায় কাউন্ট করবো, দেখো 100 এইখানে কাউন্ট করবো, এই শ্রেণীটার থেকে শ্রেণীটা বড়, তাহলে এখানে কাউন্ট করলাম। তারপর দেখো 80 কোথায় কাউন্ট করবো, দেখো 80 দেখো এখানেও আছে, তাহলে বড় শ্রেণী এটা, তাহলে এখানে কাউন্ট করলাম। তারপরে 110 দেখো 110 এখানেও আছে, তাহলে আমরা এইখানে কাউন্ট করব। এটা বড় শ্রেণী, এটার থেকে এটা বড় শ্রেণী, সবসময় বড় শ্রেণীতে কাউন্ট করব। তারপর দেখো আবার 80 এসছে, 80 কোথায় কাউন্ট করবো, দেখো এই বড় শ্রেণীতে কাউন্ট করবো, এখানে 80 আছে, এখানেও 80 আছে, তাহলে এই বড় শ্রেণীটাতে কাউন্ট করব। তারপর 75 আছে, 75 কোথায় কাউন্ট করবো, দেখো 75 এখানে, এর মাঝামাঝি আছে 75, তাহলে এখানে। তারপরে 85 কোথায় কাউন্ট করবো, দেখো 85 এখানে আছে, তাহলে এখানে কাউন্ট করলাম। 70 আবার 70 আছে, 70 কোথায় কাউন্ট করবো, এই বড় শ্রেণীতে, এই কাউন্ট করলাম। তারপর 75 আছে, 75 কোথায় কাউন্ট করবো, 75 এখানে কাউন্ট করবো, তাহলে এখানে কাউন্ট করবো। তারপরে 85 আছে, 85 কোথায় কাউন্ট করবো, দেখো 80 থেকে 90-এর মাঝখানে, তাহলে এখানে কাউন্ট করবো। তারপরে 90 এসছে, 90 দেখো এইটা বড় শ্রেণী, এই শ্রেণীতে 90 আছে, এই শ্রেণীতে 90 আছে, তাহলে 90টা এর মধ্যে রয়েছে, এর মধ্যে কাউন্ট করবো, বড় শ্রেণীতে কাউন্ট করলাম। তারপর 75 রয়েছে, 75 কোথায় কাউন্ট করবো, দেখো 75 70 থেকে 80-র মাঝখানে, তাহলে এইবার কিন্তু আমরা এখানে এইভাবে দাগ দিয়ে দেবো 75। তারপরে দেখো 90 এসছে, আবার 90 দেখো এইখানে 90 করবো, এটা বড় শ্রেণী। তারপর দেখো 30 কোথায় কাউন্ট করবো, দেখো 30 এখানে আছে, 30। তারপরে 50 থেকে 60-এর মাঝখানে 55 থাকে, তাহলে এখানে কাউন্ট করলাম। 45 কোথায় কাউন্ট করবো, দেখো 40 থেকে 50-এর মাঝখানে 45 কোথায় একটা আছে, তাহলে এইখানে। তারপর আবার 40 এসছে, 40 কোথায় কাউন্ট করবো, এই বড় শ্রেণীতে, 40 এখানেও আছে, এটা বড় শ্রেণী, সবসময় তাহলে বড় শ্রেণীতে আমরা কাউন্ট করবো। তাহলে 65 এসছে, 65 কোথায় কাউন্ট করবো, দেখো 65 দেখো 60 থেকে 70-এর মাঝখানে, এখানে কাউন্ট করলাম। আবার 60 এসছে, দেখো এটা বড় শ্রেণী, 60 এখানে কাউন্ট করে নিলাম। 50 এটা বড় শ্রেণী, তাহলে 50 এখানে কাউন্ট করবো, 50 এখানেও আছে, এটা বড় শ্রেণী, এখানে কাউন্ট করবো। 40 কোথায় কাউন্ট করবো, দেখো এটা বড় শ্রেণী, তাহলে এখানে কাউন্ট করবো। আবার 100 এসছে, দেখো 100 কোথায় কাউন্ট করবো, দেখো এখানেও আছে, এটা বড় শ্রেণী, 100 এখানে কাউন্ট করবো। 65 আছে, 65 কোথায় কাউন্ট করবো, দেখো 60 থেকে 70-এর মাঝখানে 65, তাহলে এখানে। আবার 60 এসছে, দেখো 60 কোথায় কাউন্ট করবো, দেখো 60 এখানেও আছে, তাহলে 60 এটা বড় শ্রেণী, তাহলে বড় শ্রেণীতে কাউন্ট করে দেবো। 40 কোথায় কাউন্ট করবো, দেখো এখানেও আছে, 40 এখানে আছে, এটা বড় শ্রেণীতে কাউন্ট করবো, তাহলে এইবার 4টেই এসে গেছে, আমরা এবার আড়াআড়িভাবে দিয়ে দেবো। 100 কোথায় কাউন্ট করবো, দেখো 100 এখানেও আছে, এটা বড় শ্রেণী, তাহলে এখানে কাউন্ট করে নিলাম। তারপর 75 এসছে, দেখো 75 মানে 70 থেকে 80-র মাঝখানে, এখানে একটা দাগ হবে। আবার 110 এসছে, দেখো 110 এটা বড় শ্রেণী, তাহলে এখানে কাউন্ট করবো। 30 কোথায় কাউন্ট করবো, 30 এখানে আছে, এখানে কাউন্ট করলাম। তারপরে 35 এসছে, দেখো 45 কোথায় কাউন্ট করবো, দেখো 45 এইখানে এর মধ্যে পড়বে, তাহলে একটা দাঁড়িয়ে দিলাম। তারপরে দেখো 84 এসছে,
84 দেখো কোথায় দেখো 80 থেকে 90, 80, 81, 82, 83, 84 এর মধ্যে থাকবে, তাহলে আমরা এখানে কাউন্ট করবো। দেখো এখানে 4টে চলে এসছে, এইবারে কিন্তু আমরা এইভাবে দাগ দিয়ে দেবো। দেখো 70 এসছে, পরে 70 কোথায় কাউন্ট করবো, দেখো এটা বড় শ্রেণী, 70 এখানেও আছে, এটা বড় শ্রেণীতে আসবে 70, তাহলে এখানে দাগ দেবো একটা। তারপর দেখো 80 এসছে একটা, 80 কোথায় কাউন্ট করবো, দেখো 80 এখানে এসছে, তাহলে এখানে কাউন্ট করবো। 95 দেখো 90 থেকে 100 মাঝখানে 95, তাহলে এখানে একটা দাঁড়িয়ে দেবো। তারপরে 85 এসছে, দেখো 85 কোথায় কাউন্ট করবো, দেখো 85, 80 থেকে 90 মাঝখানে 85 পাবো, তাহলে এখানে একটা কাউন্ট করবো। তাহলে এইভাবে আমরা ট্যালি মার্ক করলাম। এবার পরিসংখ্যাগুলো লিখি। 1 2 3 4, 4টে দাঁড়িয়ে আছে 4 করলাম। এখানে 5টার আগে 6টা, তাহলে 6 করলাম। এখানে 3টে আছে, তাহলে 3 করলাম। এখানে 4টে আছে, তাহলে 4 লিখলাম। এখানে 5 দুটো 7টা আছে, এখানে 5 দুটো 7টা আছে, এখানে 3টে আছে, এখানে দেখো 3টে দাঁড়িয়ে আছে, 3টে লাইন আছে উল্লম্ব রেখা, এখানে 2টো উল্লম্ব রেখা আছে। তো দেখো আমাদের এখানে একটা 70 ছিল, 70টা বাদ চলে গেছে, আমরা লিখে দিলাম 70। তো 70টা এখানে লিখতে হবে, তাহলে এখানে একটা দাঁড়িয়ে পড়বে, সেই জন্য এটা হচ্ছে 8 হয়ে যাবে। তাহলে দেখো টোটাল দেখো এখানে কিন্তু আমাদের 40 জনের কাউন্ট করেছি আমরা, 40টা আম নিয়ে কমলালেবু নিয়ে কাজ করেছি, তাহলে এখানে টোটাল ফ্রিকোয়েন্সি দেখো 40ই আসবে। দেখো মোট হচ্ছে, দেখো তো আসছে এখানে মোট, দেখো যোগ করো, মোট আসবে এখানে 40ই আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পরিসংখ্যা বিভাজন। এটা হচ্ছে